নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে আবার আমি তোমাদের সামনে গল্প নিয়ে হাজির হলাম। আজকের গল্প মাঝ রাতের কল। লেখক প্রেমেন্দ্র মিত্র। গল্প পাঠে আমি সাধন ঘোষ। গল্পটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। এরকম আরও গল্প শুনতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো শুরু করি আজকের গল্প মাঝ রাতের কল। যে 5টা ইন্দ্রিয় দিয়ে আমরা পৃথিবীকে জানি তাদের ত্রুটি অনেক রকম ভুল তাদের হয়। তবু আমাদের মতো সাধারণ মানুষের তাদের উপর বিশ্বাস অগাধ বিশ্বাস আমাদের সাধারণ বুদ্ধির ওপর। এই কটা ইন্দ্রিয়ের নাগালের মধ্যে না এলেই আমরা অনায়াসে অনেক কিছুই উড়িয়ে দেই। বুদ্ধি দিয়ে আমরা কঠিনভাবে সত্য বা মিথ্যা বলে সব কিছুর উপর রায় দিই। কিন্তু এমন অনেক জিনিস আছে যা সত্য মিথ্যার মাঝামাঝি জগতের, যেখানে বুদ্ধি থই পায় না, ইন্দ্রিয় হার মেনে যায়। সেই রকম একটা কাহিনী আজ বলতে বসেছি। সেদিন রাত্রে শহরে প্রায় বাইরে বহু দূরের একটা কল সেরে একলাই ফিরছিলাম। একে দারুণ শীত এবছর, তার উপর রাত অনেক হওয়ায় ঠান্ডা অত্যন্ত বেশি পড়ছিল। পুরো গোটাকত গরমের জামা থাকা সত্ত্বেও সব ভেদ করে মনে হচ্ছিল ঠান্ডা হাওয়া আমার পাঁজরার ভেতরে গিয়ে ঢুকছে। আসছিলাম আমার পুরনো মোটরে। এই মোটর আমি আজ 10 বছর ধরে একাই চালিয়ে ফিরছি, কিন্তু এখন মনে হচ্ছিল সঙ্গে একজন সোফার থাকলেই বুঝি ভালো হতো। এই দারুণ শীতে স্টিয়ারিং হুইল ধরে সমস্ত হাওয়ার ছাপটা সহ্য করার চেয়ে কষ্ট আর কিছুই নেই। আমাদের শহরটি অত্যন্ত ছড়ানো। বড় বড় কয়েকটি রাস্তাকে আশ্রয় করে চারিধারে অনেক দূর পর্যন্ত সে বিস্তৃত হয়ে আছে, কিন্তু জমাট বাঁধেনি। অনেক সময় এক প্রান্ত থেকে আর এক প্রান্তের মধ্যে শুধু একটি নির্জন রাস্তা ছাড়া আর কোনো চোখ নেই। যাই হোক, যে রাস্তা দিয়ে আসছিলাম সেটিও অত্যন্ত নির্জন। দুধারে মাঝে মাঝে হর্তুকি বা মৌহা গাছ, আর রাস্তার দুধারে শুধু শূন্য অসমতল মাঠ। তার ভেতর বাড়িঘর নেই বললেই হয়। কে বাড়ি করবে এই নির্জন জায়গায়? অন্ধকারে অবশ্য এসব কিছুই দেখা যাচ্ছিল না। আমার মোটরের মিটমিটে আলোয় সামনের পথের খানিকটা দেখা যাচ্ছিল মাত্র। যেতে যেতে মনে হচ্ছিল অন্ধকারের সমুদ্রই যেন আমার মোটরের আলোয় কোনো রকমে কেটে কেটে চলেছে। শীতে দারুণ কষ্ট পেলেও বেশ নিশ্চিন্ত মনেই চলেছিলাম। আমার কাঠটি পুরনো হলেও মজবুত, বেয়ারাপানা সে করে না। আধ ঘন্টার মধ্যেই বাড়ি পৌঁছে গরম লেপের মধ্যে আরাম করে যে শুতে পাবো এ বিষয়ে কোনো সন্দেহ ছিল না। অন্ধকার রাস্তার নিস্তব্ধতার ওপর শব্দের ঢেউ তুলে আমার মোটর চলছে দ্রুত গতিতে। নিজেকে যথাসম্ভব ঢাকাঢুকি দিয়ে রেখে ভেতরে বসে আমি শুধু আমার গরম বিছানাটার আরামের কথাই ভাবছি। ডাক্তারদের মতো পরাধীন আর বুঝি কেউ নেই। তবু মনে হচ্ছিল একবার বাড়িতে পৌঁছতে পারলে প্রাণের দায়ে শুধু পয়সার জন্যে আর আমায় কেউ বের করতে পারবে না। এখন কোনো রকমে 20-25 মিনিট কাটলেই হয়। কিন্তু হঠাৎ অপ্রত্যাশিত এক ঘটনায় সুখ স্বপ্ন আমার ভেঙে গেল। আমার একান্ত সুস্থ সবল মোটর থেকে অদ্ভুত একরকম ধাতব আর্তনাদ করতে শুরু করেছে। মোটরের এরকম আচরণের কোনো কারণই আমি খুঁজে পেলাম না। আজ দুপুরেই আমার মোটরের ভালো রকম সেবা শুশ্রূষা হয়ে গেছে। কোনো রকম রোগের আভাস তার ভেতর তখন ছিল না। হঠাৎ তার এরকম আকস্মিক বিকারের কারণ তবে কি? এই দারুণ শীতের রাত্রে
অন্ধকার নির্জন এই পথের মাঝে মোটরের এই বেয়ারাপানায় সত্যি সত্যি ভীত হয়ে উঠলাম। এখনো প্রায় 7-8 মাইল পথ বাকি। রাস্তার মাঝে মোটর সত্যি অচল হয়ে গেলে কি করব? এই রাত্রেটাকেও সঙ্গে লোক না আনার নির্বুদ্ধিতার জন্যে এবার নিজের উপর রাগ হচ্ছিল। সঙ্গে একজন লোক থাকলে তবু বিপদে অনেক সাহায্য পাওয়া যেত। দেখতে দেখতে মোটরের আর্তনাদ আরও বেড়ে গেল। সঙ্গে সঙ্গে মোটরের বেগও মন্থর হয়ে আসছে বুঝতে পারলাম। মোটর চালনার সমস্ত বিদ্যা প্রয়োগ করেও সুরাহা কিছু করতে পারলাম না। কাতরাতে কাতরাতে খানিক দূর গিয়ে আমার মোটর হঠাৎ রাস্তার মাঝে এক জায়গায় একেবারে থেমে গেল। আর তার নড়বার না পেয়ে চেষ্টার আমি তখনও ত্রুটি করলাম না, কিন্তু আমার পীড়নে অস্ফুটভাবে একটু কাতরোক্তি করে ওঠা ছাড়া আর কোনো সাড়া সে দিল না। ভয়ে দুর্ভাবনায় সত্যি তখন আমার সমস্ত দেহ যেন আড়ষ্ট হয়ে এসেছে। মোটর ফেলে এই দারুণ শীতের মাঝে 7-8 মাইল চলহীন পথ হেঁটে যাওয়ার কথা উফ, কল্পনা করা যায় না। এই মাঠের মাঝে মোটরে সারা রাত কাটানোও অসম্ভব। এখন উপায়? ডাক্তারবাবু! হঠাৎ বুকের ভেতর হৃৎপিণ্ডটা যেন লাফিয়ে উঠল। এই জনশূন্য পথে এমন সময় কে ডাকলে? হ্যাঁ, আবার শুনতে পেলাম, ডাক্তারবাবু। আমি এদিক ওদিক অন্ধকারে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে এবার দেখতেও পেলাম পথের ধারে একটা ঝাঁকড়া একটা গাছের পাশে আবছা একটি দীর্ঘ শীর্ণ মূর্তি দাঁড়িয়ে আছে। হঠাৎ এমন জায়গায় কেমন করে তার উদয় হলো বুঝতে না পারলেও সাড়া দিয়ে বললাম, কে তুমি? মনে তখন আমার একটু আশা রেখাও দেখা দিয়েছে। তার আবির্ভাব যেমনই বিস্ময়কর হোক না কেন, লোকটার কাছে সাহায্য পাওয়ার সম্ভাবনা তো আছে। লোকটা সেই জায়গা থেকেই বললে, আমায় চিনবেন না আপনি? চেনার জন্য আমি তখন অত ব্যস্ত নই। আমার সাহায্য করবার জন্য একজন লোক তখন দরকার মাত্র। সে কথাই আমি তাকে বলতে যাচ্ছি, এমন সময় লোকটা আবার বললে, আপনাকে একটু আসতে হবে ডাক্তারবাবু, ভারী অসুখ একজনের। এমন সময়ে এই অনুরোধে বিরক্ত যেমন হলাম, আশ্চর্য হলাম তেমনি। ঠিক এই সময়ে রাস্তার ঠিক এই জায়গায় রোগী কি আমার জন্য তৈরি হয়ে বসেছিল? লোকটা আমার মনের কথাই যেন আজ করে বললে, এ ভগবানের দয়া ডাক্তারবাবু, এমন সময় আপনাকে এখানে পাবো স্বপ্নেও ভাবিনি। অথচ না পেলে কি বিপদই যে হতো। বেশি কথাবার্তা তখন আর ভালো লাগছিল না। একটু বিরক্ত হয়েও বললাম, কোথায় কোথায় তোমার রোগী? লোকটা এবার নিঃশব্দে অন্ধকারের ভেতর একদিকে হাত বাড়িয়ে নির্দেশ করল। সেদিকে চেয়ে দেখলাম, হ্যাঁ, সত্যি দূরে একটা বাড়ির আলো যেন দেখা যাচ্ছে। এরকম নির্জন প্রান্তরের মাঝে এরকম বাড়ি খুব কমই থাকে। হঠাৎ এইরকম জায়গায় এমন সময়ে যাও একটু বিপজ্জনক। তবে শত্রু আমার কেউ তো নেই, এবং সঙ্গে টাকা কড়িও নিতান্ত সামান্য, এই যা ভরসা। একটু ভেবে নিয়ে জিজ্ঞেস করলাম, তা কি অসুখ? উত্তর এলো, জানি না ডাক্তারবাবু, কিন্তু অত্যন্ত সঙ্গীন অবস্থা। তাড়াতাড়ি না গেলে বোধহয় বাঁচানো যাবে না। দোহাই আপনার, চলুন চলুন ডাক্তারবাবু। কোথায় নিজের বিপদ সামলাবো, না হঠাৎ রাস্তার মাঝে মাঝরাতে যেতে হবে পরের চিকিৎসায়? তবু ডাক্তার মানুষ, জীবন মরণের সমস্যা শুনলে চুপ করে বসে থাকতে পারা যায় না। বাধ্য হয়েই তাই বললাম, চলো। মাঠের ওপর দিয়ে সরু একটা পথ, অন্ধকারে ভালো দেখাই যায় না। তাই ধরে লোকটার পিছু পিছু মিনিট 5 হেঁটে একটি বাড়ির উঠানে এসে দাঁড়ালাম।
সামনে একটি ঘরের দরজা থেকে আলো দেখা যাচ্ছে। সেই দিক দিয়ে লোকটা বললে, ওই ঘরেই রোগী বাবু, আপনি যান, আমি এখনই আসছি। অন্ধকারের ভেতরেই বুঝতে পারছিলাম বাড়িটি বিশেষ সমৃদ্ধ চেহারার নয়। গুটি 4-5 ঘর এবং একটুখানি ঘেরা উঠোন। ঘরগুলিও সব পাকা ছাদের নয়, দুপাশে খোলার ছাউনি। লোকটার কথা মতো সামনের ঘরে গিয়ে এবার ঢুকলাম। ঘরটি আয়তনে বিশেষ বড় নয়, তার উপর নানান আকারের বাক্স প্যাঁতরায় বোঝাই বলে ভেতরে নড়বার চড়বার স্থান অত্যন্ত অল্প। দরজার মুখোমুখি একটা জানালা, সেই জানলার ধারে মিটমিট করে একটি কেরোসিনের লণ্ঠন জ্বলছে। সেই আলোতে অস্পষ্টভাবে দেখা গেল দরজার বাঁ ধারে একটি 4 পায়ায় অত্যন্ত শীর্ণ এক ভদ্রলোক শুয়ে আছে। আমি ঘরে ঢুকতেই ক্ষীণ স্বরে তিনি বললেন, এসেছেন ডাক্তারবাবু, আপনার দয়া কখনো ভুলব না, বসুন। ঘরের ভেতর এদিক ওদিক চেয়ে বসবার জায়গা একটি মাত্র দেখতে পেলাম। জানালার কাছে 4 পায়া থেকে অনেক দূরে একটি বেতের মোড়া, সেইটাই টেনে 4 পায়ার কাছে বসবার উদ্যোগ করতে ভদ্রলোক আবার ক্ষীণস্বরে বললেন, বসু, বসু, ওইখানেই বসু। আগে আমার রোগের কথা বলিস, শুনুন। একটু হেসে এইবার সেখানেই বসলাম। রোগীদের নানা অদ্ভুত বাতিকের সঙ্গে আমার যথেষ্ট পরিচয় আছে। বুঝলাম খানিকক্ষণ ধরে নিজের রোগ সম্বন্ধে ভদ্রলোকের নানা মতামত এখন আমায় শুনতে হবে। না শুনলেও নিস্তার নেই। ক্ষীণস্বরে প্রথমেই তিনি আরম্ভ করলেন, আমার রোগ কি সারাতে পারবেন ডাক্তারবাবু? পারবেন? পারবেন আপনি আমাকে বাঁচাতে? আমি একটু হেসে বললাম, সেই চেষ্টা করাই তো আমাদের কাজ। আর বাঁচবেন নাই বা কেন? একটু অদ্ভুত হাসির আওয়াজ এলো খাট থেকে। বাঁচতেও পারি তাহলে ডাক্তারবাবু, কেমন? আমি বললাম, পারেন বই কি। কি তেমন আর হয়েছে আপনার? না, তেমন আর কি হয়েছে। ভদ্রলোক আবার যেন হাসলে, তারপর বললেন, ডাক্তারদের অনেক ক্ষমতা, কেমন না? কিন্তু ধরুন তাতেও যদি না বাঁচি, যদি আজ রাত্রেই মারা যায়। রোগীর এই অর্ধনগ্ন প্রলাপের উত্তরে কি যে বলবো কিছুই ভেবে পেলাম না। মনে মনে তখন এই বিলম্বের জন্য অস্থির হয়ে উঠেছে। রোগী আবার বললেন, যদি আপনি থাকতে থাকতেই মারা যাই ডাক্তারবাবু, কি হবে তাহলে? কে আপনার ফি দেবে? আচ্ছা, পাগল রোগীর পাল্লায় তো পড়া গেছে। বললাম, যদি নেহাতই তাই হয় তাহলে ফি না হয় নাই পেলাম। আমরা শুধু ফির জন্যেই সবসময় আসি না। তা বটে, তা বটে। পৃথিবীতে ভালো লোক, পৃথিবীতে মনুষ্যত্ব তাহলে এখনো আছে, তাই না? তাই না ডাক্তারবাবু? কিন্তু কিন্তু ফি এর ব্যবস্থা আমি করে রেখেছি ডাক্তারবাবু। হঠাৎ যদি মরে যাই তাহলে তাহলে ওই বাক্সটি খুলে ফেলবেন ডাক্তারবাবু, বুঝেছেন ডাক্তারবাবু? ওই বেতের ছোট্ট বাক্সটি। ভদ্রলোকের স্বর আরো মৃদু হয়ে এলো। ওই বাক্স থেকে আপনার প্রাপ্য টাকা নেবে, আরো আরো একটা জিনিস নেবেন ডাক্তারবাবু, বলুন, নেবেন তো? নেবেন তো ডাক্তারবাবু?
আমি একটু বিরক্ত হয়ে বললাম, কি কি নেব? না, তেমন কিছু নয় ডাক্তারবাবু, একটা কাগজ। কিন্তু ভয়ানক দরকারি কাগজ ডাক্তারবাবু। এই কাগজ যে ওখানে আছে শুধু আমি জানি, আর আপনি এখন জানলেন, আবার কেউ জানে না। জানলে আর ওখানে ওটা থাকতো না ডাক্তারবাবু। ভদ্রলোক একটু চুপ করে থেকে একটু হেসে আবার বললেন, এই বাড়িতে তোকে দেখতে না পেয়ে ভাববেন না যেন আমার কেউ নেই। আমার অনেক অনেক আত্মীয় আছে ডাক্তারবাবু, তারা ওট পেতে আছে আমার মরার অপেক্ষায়। শুধু তাদের বিশ্বাস আজ আমি হয়তো মরব না, তাদের বিশ্বাস মরবার আগে আর আমি কিছুই করব না, তারাই পাবে সব। আমি এবার বলতে যাচ্ছিলাম আপনার অসুখটা সম্বন্ধে। হ্যাঁ, অসুখ তো দেখবেনই ডাক্তারবাবু, অসুখ তো দেখবেনই। তার আগে আর একটা কথা বলে নি। ওই কাগজটি আমার উইল ডাক্তারবাবু, আমার ছেলের নামে উইল। সে ছেলেকে আমি ত্যায্য পুত্র করেছিলাম একদিন। কোথায় আছে তাও জানি না, কিন্তু জানেনই তো, রক্ত জলের চেয়েও ঘন। আর বেশিক্ষণ অপেক্ষা করা যায় না। মোড়া থেকে উঠে পড়ে আমি বললাম, এইবার আমি দেখতে পারি? খাট থেকে আওয়াজ এলো, দেখুন ডাক্তারবাবু, দেখুন। আমি খাটের কাছে এগিয়ে গিয়ে রোগীর নাড়ি দেখবার জন্য হাতটা তুলে ধরলাম, এবং পর মুহূর্তেই সে দারুণ শীতের ভেতরেও আমার সমস্ত দেহ যেন ঘেমে গেল। আমার সমস্ত দেহ যেন ঘেমে উঠল। সে হাত বরফের মতো ঠান্ডা। রোগী মৃত। শুধু মৃত হলে এতখানি আতঙ্কের আমার বোধহয় কারণ থাকতো না, কিন্তু ব্যাপার যে আলাদা। ডাক্তারি শাস্ত্রে যদি কিছু সত্য থাকে, তাহলে রোগী এইমাত্র কখনোই মারা যায়নি। তার মৃত্যু হয়েছে অনেক আগে, কয়েক ঘন্টা আগে। সমস্ত দেহ তার কঠিন। উন্মাদের মতো আরও খানিকটা পরীক্ষা করলাম। না, ভুল আমার হতেই পারে না। কিন্তু তাহলে এই ব্যাপারের অর্থ কি? তখন কিন্তু স্থিরভাবে কোনো চিন্তা করবার আর আমার ক্ষমতা নেই। আতঙ্কে আমার বুকের স্পন্দন পর্যন্ত যেন থেমে আসছে। হঠাৎ জানলার কাছে বাতিটা দপদপ করে নেচে উঠল। সেটা একবার নেড়ে দেখলাম, তাতে তেল এক ফোঁটাও নেই। প্রান্তরের মাঝে নিস্তব্ধ নির্জন বাড়িতে এই ভয়ঙ্কর অবস্থায় আমি একা। এই বাতির আলোটুকুই যেন আমার একমাত্র সফাই ছিল। তাও নিভে চলেছে দেখে আমি দ্রুত পদে ঘর থেকে বেরিয়ে পড়লাম। বুঝতে পারলাম পিছনে আলোটা আর কয়েকবার নেচে নিভে গেল। তখন আমি উঠোন ছাড়িয়ে এসেছি প্রায়। কিভাবে তারপর অন্ধকারের প্রান্তরের ভেতর দিয়ে ছুটতে ছুটতে আমি মোটরে উঠেছিলাম তা আমার মনে নেই। মোটর চালিয়ে শহরের মাঝ বরাবর আসবার পর আমার যেন স্বাভাবিক জ্ঞান ফিরে এলো। সবচেয়ে আশ্চর্য ব্যাপার মনে হলো মোটরের এই চলা। খানিক আগেই অদ্ভুতভাবে সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো মোটরের এই চলা। খানিক আগে অদ্ভুতভাবে যে মোটর বন্ধ হয়ে গিয়েছিল, হঠাৎ এবার বিনা চেষ্টায় আপনা আপনি হতে সেই মোটর সূত্রে গেল কি করে? তারপর দিনের আলোয় লোকজন সঙ্গে করে নিয়ে সেই প্রান্তরের মাঝেকার বাড়ির নিঃসঙ্গ রোগীর শেষ ইচ্ছা পূর্ণ করবার ব্যবস্থা করেছিলাম। তার ছেলেই আজকাল সমস্ত বিষয়ের মালিক। সেদিনকার রহস্যের
স্বাভাবিক মীমাংসা কিন্তু আমি এখনো করতে পারিনি। আজ আমার গল্পের এখানেই সমাপ্তি। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। এরকম আরও গল্প শুনতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজ এই পর্যন্ত, ভালো থেকো।